আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। সচিবালয়ে ৭ নং ভবনের আগুনের ঘটনা তদন্তে নতুন করে ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। সেই সঙ্গে আগে ৭ সদস্যের কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে। সন্ধ্যায় নতুন করে এই কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়, যেখানে তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক করা হয়। এই কমিটি অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদ্ঘাটন, অগ্নি দুর্ঘটনার পিছনে কারো ব্যক্তিগত বা পেশাগত দায় দায়িত্ব আছে কিনা তা উদ্ঘাটন এবং এ জাতীয় দুর্ঘটনা প্রতিরোধ করবে ও সচিবালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়ে সুপারিশ করবে। আদেশে বলা হয়, কমিটি আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রদান করবে। দর্শক, এই মুহূর্তে সচিবালয় থেকে সরাসরি যোগ দিচ্ছে সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, তদন্ত কমিটি কাজ শুরু করেছে কিনা? ফাহমিদা, সচিবালয়ের ৭ নম্বর ভবনে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরদিন আজকে সকালবেলা কিন্তু শুরুতেই সিআইডি যে ক্রাইম সিন ইউনিট সেটি ভিতরে প্রবেশ করেছে এবং তার পাশাপাশি ফায়ার সার্ভিসের টিম তারাও ভিতরে প্রবেশ করেছে এবং আমরা কয়েকটি সচিবদের গাড়ি দেখেছি। আসলে এখানে যারা কর্তব্যরত পুলিশ রয়েছেন তারা আসলে এই বিষয়গুলো অনেকটাই জানাচ্ছেন না যে আসলে যে তদন্ত কমিটি তারা ভিতরে প্রবেশ করেছেন কিনা, আসলে সেই বিষয়টি খোলাসা করছেন না। তবে আমরা কয়েকটি গাড়িকে প্রবেশ করতে দেখেছি এবং যেহেতু এখানে সিআইডি ক্রাইম সিন এবং ফায়ার সার্ভিসের টিম ভিতরে প্রবেশ করেছে, তারা মূলত এখানে যে ভবনের যেসব জায়গায় আগুনগুলো লেগেছে প্রতিটি জায়গায় তারা পর্যবেক্ষণ করবেন এবং তাদের যে আলামতগুলো রয়েছে সেই আলামতগুলো তারা সংগ্রহ করবেন। এবং আমরা যতটুকু জানি যে তদন্ত কমিটির আজকে ভিতরে আসার কথা এবং তারা প্রতিদিনই কিন্তু এখানে আসবেন, আলামত সংগ্রহ করবেন, ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলবেন, সিআইডি ক্রাইম সিন ইউনিটের সঙ্গে কথা বলবেন, সিসি ফুটেজগুলো সংগ্রহ করা যায় কিনা সেটি তারা দেখবেন এবং তাদের যে তদন্ত প্রতিবেদন সেটি কিন্তু তারা মূলত জমা দেবেন। এখানে ৮ সদস্যের যে তদন্ত কমিটি গঠন করেছে সেখানে কিন্তু সব বিভাগের লোকজনকে রাখা হয়েছে। তারাই মূলত ভিতরে গিয়ে এই উদ্ঘাটন করার চেষ্টা করবেন এবং আগামী ৩ দিনের মধ্যে প্রাথমিক একটি তথ্য বিবরণী তারা জমা দিবেন এবং পরবর্তীতে ৭ কর্মদিবসের ভিতরে কিন্তু পূর্ণাঙ্গ যে রিপোর্ট সেটি তারা দেবেন। আসলে কিভাবে আগুনটি লাগলো, কেন আগুন লাগলো, সেই বিষয়গুলো তারা তুলে ধরবেন। এখানে কারো হাত রয়েছে কিনা, কোনো ধরনের ষড়যন্ত্র হচ্ছে কিনা সেই বিষয়টি তারা বলবেন। প্রত্যক্ষদর্শীরা কিন্তু বলছিলেন যে সচিবালয়ের মতো একটি জায়গা যেখানে সব থেকে বেশি সিকিউরিটি থাকে, যে কোনো মানুষ কিন্তু চাইলে সেখানে প্রবেশ করতে পারে না, সেই জায়গায় যেহেতু অগ্নিকাণ্ডের এত বড় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে কিন্তু সাধারণ মানুষের মধ্যেও এই প্রশ্নগুলো উঠছে যে আসলে এই জায়গাটিতে কোনো সাধারণ মানুষের বা যে কোনো কারো কিন্তু গিয়ে বা আগুন লাগানোর যে বিষয়গুলো উঠে আসে সেগুলো করা সম্ভব না। কিভাবে এটি আসলে লাগলে এই প্রশ্ন সবার মনেই ঘুরপাক খাচ্ছে এবং যখন এই তদন্ত প্রতিবেদনগুলো জমা দেওয়া হবে সেই পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিলেই কিন্তু আসলে মূলত তারা জানতে পারবেন যে কিভাবে আগুন লেগেছিল। গতকালকে যে আগুনটি লেগেছিল সেটি ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের সহযোগিতায় প্রায় ৮ ঘন্টার বেশি সময় কিন্তু সেখানে লেগে যায় আগুন নিয়ন্ত্রণে আনতে এবং পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণ আসার পরে পর্যায়ক্রমে উপদেষ্টারাও কিন্তু সেখানে গিয়েছেন এবং সেগুলো নিয়ে কথাও বলেছেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। পরবর্তীতে যদি তদন্ত কমিটি ভিতরে যায়, তারা এসে যদি কোনো কথা বলে সেটি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। গত ৬ মাসে ১০০টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে, বেকার হয়েছে প্রায় ৬০,০০০ শ্রমিক। শ্রমিকদের ঠিকমতো বেতন দিতে না পারা কারখানার সংখ্যা অন্তত ১৫৮টি, এমন তথ্য দিয়েছে শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। ব্যবসায়ীরা বলছে, গ্যাস সংকট, ব্যাংকগুলোর চরম অসহযোগিতার পাশাপাশি নেতাদের উস্কানিতে শ্রমিক অসন্তোষী এর পেছনে দেয়। এই অবস্থা চলতে থাকলে আগামী ৪ মাসে পোশাক খাতে ভয়ঙ্কর পরিস্থিতির আশঙ্কা শিল্প মালিকদের। সেলিম মালিকের রিপোর্ট। ব্যবসায়ীদের অক্লান্ত প্রচেষ্টায় ৮০ দশক থেকে বাংলাদেশের রপ্তানি খাতে মহীরুহ রূপে পরিণত হয় তৈরি পোশাক শিল্প। এ শিল্পে কর্মসংস্থান হয়েছে ৪০ লাখের বেশি শ্রমিকের। গত কয়েক বছরের পরিসংখ্যানে প্রায় প্রতি বছর রপ্তানি হয়েছে ৩৬ থেকে ৪৫ বিলিয়ন ডলার, যা দেশের মোট রপ্তানি আয়ের ৮০% বেশি।
তবে গত কয়েক মাস ধরে মোটেই ভালো যাচ্ছে না এই শিল্পের হালচাল। একে একে বন্ধ হয়ে যাচ্ছে পোশাক কারখানা। বিজিএমইএর হিসাবে গত 6 মাসে বন্ধ হয়ে যাওয়া কারখানার সংখ্যা কমপক্ষে 100টি। এরই মধ্যে বেকার হয়েছে 50,000-এর বেশি শ্রমিক। বেতন দিতে হিমশিম খাচ্ছে আরো 150-র বেশি কারখানা। এমন পরিস্থিতির কারণ কি, ব্যাখ্যা দিলেন শিল্প মালিকদের সংগঠনের এই সভাপতি। প্রথমত হচ্ছে গ্যাস সংকট, দ্বিতীয়ত হচ্ছে ব্যাংকিং খাতের চরম অব্যবস্থাপনা এবং অসহযোগিতা। মূলত এই দুইটা কারণেই অধিকাংশ ফ্যাক্টরি বন্ধ হচ্ছে। শ্রমিক অসন্তোষ বা শ্রমিকদের নানা রকমের অত্যাচারে ফ্যাক্টরি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, এরকমও ঘটনা আছে। তিনি জানালেন, এখনই ব্যবস্থা না নিলে আগামীতে অপেক্ষা করছে অশনি সংকেত। ফোরে যেগুলো এগুলো এখনই হয়তো বন্ধ হবে, আর যেগুলি 1-2-তে আছে এগুলো হয়তো আরো 3-4 মাস পরে গিয়ে বন্ধ হবে। এইখানেও যদি ব্যাংকগুলি যদি তাদেরকে প্রপারলি হ্যান্ডেল করে, সহযোগিতা করে, তাহলে এই অবস্থা থেকে হয়তো কেউ বেঁচে ফিরে আসতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু অভ্যন্তরীণ সংকটের সমাধান নয়, শিল্পকে টিকে রাখতে পোশাকের দাম বাড়াতে হবে, চাপ দিতে হবে ক্রেতাদের। এলসির জন্য ব্যয়, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নজনিত যে উচ্চ ব্যয়, এবং একই সাথে গ্যাস বিদ্যুতের জন্য যে উচ্চ ব্যয়, যেটা কিনা এখন এলএনজি বা এগুলো দিয়ে মেটাতে হচ্ছে, এবং একই সাথে শ্রমিকদের মজুরি সংক্রান্ত অ্যাডজাস্টমেন্ট যেটা জাতীয় পর্যায়ে গৃহীত হয়েছে এবং নতুন করে যেটা 9%-এর অ্যাডজাস্ট হওয়া দরকার, এইগুলোও যেন তারা তাদের মূল্য কাঠামোর ভিতরে বিবেচনায় নিয়ে তারপরে যাতে প্রাইসটি সেট করা হয়। পাশাপাশি সরকারের নীতি সহায়তা এবং এলডিসি গ্র্যাজুয়েশনের পদক্ষেপ থেকে আগামী 5 বছর জন্য সরকারকে পিছিয়ে আসার আহ্বান শিল্প সংশ্লিষ্টদের। আগামী 5 বছরের জন্য এলডিসি গ্র্যাজুয়েশন স্থগিত করার কোনো বিকল্প আর নেই। সেলিম মালিক, RTV, ঢাকা। হঠাৎ চড়া মুরগির দাম, কয়েকদিনের ব্যবধানে 30 থেকে 50 টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 320 টাকা কেজি দরে, আর 20 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 210 টাকায়। তবে 10 টাকার মতো কমেছে ডিমের দাম, ডজনে 10 টাকা কমে ডিম বিক্রি হচ্ছে 130 থেকে 135 টাকা। এদিকে লিটার প্রতি 8 টাকা দাম বৃদ্ধির পরও বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। বেশ খানিকটা কমেছে পেঁয়াজের দরও। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়, আর আমদানি করা পেঁয়াজ 50 থেকে 60 টাকায়। বাজারে আলু সহ কমতির দিকে শীতকালীন সবজির দর। দর্শক, এই মুহূর্তে রাজধানী কারওয়ান বাজারে আছেন আমাদের সহকর্মী সেলিম মালিক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সেলিম, শীতকালীন সবজি সহ নিত্যপণ্যের দামের পরিস্থিতি কি বলছে ভোক্তারা, সরবরাহ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ফাহমিদা, শীতকালীন সবজির বাজারে আমি রয়েছি। এখানে কি আমরা দেখতে পাচ্ছি যে শীতের যে এই সময় যে সবজিগুলো হয়, ভরপুর সবজি রয়েছে এবং দামটাও কিন্তু বেশ খানিকটা কমেছে। কি পরিমাণ দাম কমেছে আমি না বলে আসলে সরাসরি ব্যবসার কাছে চলে যাচ্ছি। আপনি বলবেন যে শীতকালীন সবজির দাম কি পরিমাণ কমেছে এবং সরবরাহ কেমন? যে আলহামদুলিল্লাহ, অন্যান্য সপ্তাহের তুলনায় এই সপ্তাহ মোটামুটি অনেক কমছে। যেরকম আপনার বর্তমানে সিম 40 থেকে আপনার 60-এর ভিতরে অনেক কোয়ালিটি, আর বেগুন 40 থেকে আপনার এই 70-এর ভিতরে বিভিন্ন কোয়ালিটি, আর শসা খিরাই 50 থেকে 60 টাকা কেজি, মূলা, শালগম, পেঁপে আপনার 30 থেকে 35 টাকা কেজি। এগুলো বেশিরভাগ পণ্যই আপনার 50-এর নিচে। ফুলকপি, বাঁধাকপি এগুলো আপনার 30 থেকে 35 টাকা পিস। মোটামুটি সবজির আমদানি প্রচুর থাকার কারণে আমাদের বেচা কিনা কম। এই মিলে আমি আশাবাদী, যেরকম আপনার যদি বৃষ্টি আর ঘন কুয়াশা না হয় তাহলে মনে হয় যে আরো দীর্ঘ 2-3 সপ্তাহ মিলে চলতে পারে। জি ভাইয়া, ধন্যবাদ। ভামিদা, কয়েকদিন আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি আসলে অনেকে হতাশা হয়েছিলেন যে 50 টাকার নিচে সবজি নামছে না, তবে এখন আসার কথা যে 50 টাকার নিচে কিন্তু অধিকাংশ সবজি চলে এসছে। এদিকে যদি অন্যান্য পণ্যের দাম বলি, এখন কিন্তু দেখা যাচ্ছে যে 8 টাকা কিন্তু দাম বেড়েছে আপনার সয়াবিন তেলের, কিন্তু সরবরাহ যে পরিমাণ থাকার কথা ছিল, স্বাভাবিক থাকার কথা ছিল, সেটি কিন্তু এখনও হয়নি। এদিকে আপনার ডিমের দামও কিন্তু বেশ খানিকটা কমেছে। 10 টাকা কমে ডিম এখন এই সপ্তাহে বিক্রি হচ্ছে 130 টাকা ডজনে। ব্রয়লার এবং সোনালিকা মুরগির দাম বেশ খানিকটা চড়া, বিশেষ করে ব্রয়লার মুরগির দাম কিন্তু গত কয়েকদিনে 30 টাকার মতো বেড়ে আজকের বাজারে বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকার মধ্যে, এবং সোনালিকা মুরগিও কিন্তু বেশ খানিকটা বলা যেতে চড়া। 50 টাকার মতো বেড়েছে সোনালিকা মুরগির দাম, 350 টাকা কিন্তু ছুঁয়েছে
এই পণ্যটির। এদিকে গরু এবং খাসির মাংস দামও অনেক চড়া। গরুর মাংস গত কয়েকদিন আগেও যেটি আমরা দেখতে পাচ্ছি যে 720 থেকে 30 টাকা বিক্রি হতো, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 750 টাকা কেজি দরে। এছাড়া খাসির মাংস কিন্তু 1150 টাকা বিক্রি হতো সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি দরে। ইলিশ মাছের দামও অনেক চড়া বলা যেতে পারে, 2200 টাকা কিন্তু বিক্রি হতো কয়েকদিন আগেও, আজকে বিক্রি হচ্ছে 2400 টাকা কেজি দরে। তবে আলু এবং পেঁয়াজের দাম যদি বলি, এইটির মধ্যে কিছুটা স্বস্তি ফিরে পাবেন ভোক্তারা, কারণ গত কয়েকদিনে আমরা দেখতে পাচ্ছি 30-40 টাকা মতো কমেছে এই পণ্যটি। আলু এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজির মধ্যেই এই দুটি পণ্য বিক্রি হচ্ছে। তো ফাহমিদা, এই ছিল আমার কাছে এই সপ্তাহের বাজার দরে হালচাল। ধন্যবাদ আপনাকে। পাবনার সাথিয়া উপজেলার সাথিয়া মাধপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় করিমনে থাকা 3 কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। ভোরে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনা আহত হয়েছে আরও 5 জন। নিহত শ্রমিকরা হলেন রাঙামাটি গ্রামের খোকন ইসলাম, ছন্দহ গ্রামের ধনী প্রামাণিক ও একই গ্রামের রাসেল আহমেদ। পুলিশ জানায়, ভোরে শ্রমিকরা পেঁয়াজ লাগানোর জন্য করিমন যোগে অন্য এলাকায় যাচ্ছিলেন। তাদের বহনকারী করিমনটি রাঙামাটিয়ায় এসে সড়কে দাঁড়ালে সাথিয়াগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। চাঁদপুরে জাহাজে 7 নৌযান শ্রমিক হত্যার প্রতিবাদে দোষীদের শাস্তি সহ বেশ কয়েকটি দাবিতে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌ বন্দরে কর্মবিরতি পালন করেছে শ্রমিকরা। নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে গেল রাত থেকে এই কর্মবিরতি শুরু হয়। এর আগে বৃহস্পতিবার নৌযান শ্রমিক ফেডারেশন বাঘাবাড়ি শাখার উদ্যোগে দাবি আদায়ে সরকারকে আলটিমেটাম দেয়। কর্মবিরতির ফলে স্থবির হয়ে পড়েছে উত্তরাঞ্চলের একমাত্র নৌবন্দরটি। বাঘাবাড়ি নৌবন্দর হয়ে উত্তরাঞ্চলের 16 জেলায় জ্বালানি তেল, সারসহ বিভিন্ন পণ্য সরবরাহ হয়ে থাকে। কর্মবিরতি চলমান থাকলে উত্তরাঞ্চল জুড়ে জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। উত্তরাঞ্চলে অব্যাহত আছে শীতের তীব্রতা। পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে সকাল 6টায় 9.5 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হিমেল বাতাসে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। দিনাজপুরের হিরিতে তাপমাত্রা কিছুটা কমলেও উত্তরে হিমেল বাতাসের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। শীতজনিত নানা রোগে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। এই জেলায় সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় কমেনি শীতের প্রকোপ। জেলার সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে 12.7 ডিগ্রি। এই মুহূর্তে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, ছিন্নমূল মানুষদের শীত নিবারণের সরকারি বেসরকারি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, কেমন অবস্থা দেখছেন জানাবেন। ফাহমিদা, প্রথমেই আপনাকে জানিয়ে রাখি যে এখানে পঞ্চগড় জেলায় 4 দিন থেকে এখানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এখানে তাপমাত্রা কিন্তু 4 দিন ধরেই আমরা দেখছি যে 9 থেকে 10 ডিগ্রির মধ্যে উঠানামা করছে। তবে একটি বিষয় জানিয়ে রাখা দরকার, মৃদু শৈত্যপ্রবাহ গেলেও কিন্তু অসহায় ছিন্নমূল এবং দরিদ্র শীতার্তদের কিছুটা স্বস্তি আছে, কারণ সকাল 7টার দিকে এখানে রোদের দেখা মিলছে। যদিও রোদের তীব্রতা নেই, তবে উত্তরের যখন হিমেল হাওয়া 7 থেকে 8 কিলোমিটার বেগে বয়ে যায় তখন কিন্তু আসলে মানুষের জীবন আসলে কাবু হয়ে যায়। আরেকটি বিষয় এখানে জানিয়ে রাখি যে এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে 33 লক্ষ টাকার শীত বস্ত্র কিনে কিন্তু বিতরণ করা হচ্ছে জেলার বিভিন্ন জায়গায়। তবে জেলা প্রশাসক সাবেত আলী আমাকে জানিয়েছেন যে আমি আসলে আহ্বান করেছি যে পঞ্চগড়ের একটি বিরাট অংশ দরিদ্র শীতার্ত, তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি এখানকার যারা বিত্তবান রয়েছেন। তো আজকে যদি বলা যায় যে সকাল থেকে রোদের দেখা মিলেছে। একটি বিষয় বলছি যে দিনের বেলায় এখানে 26 থেকে 27 ডিগ্রি, রাতের বেলায় 9 থেকে 10 ডিগ্রি, আবার সকাল পর্যন্ত কিন্তু 9 থেকে 10 ডিগ্রিতে তাপমাত্রা উঠানামা করছে। তো সব মিলিয়ে বলা যায় আজকে সকালে এখানে রোদের দেখা মিলেছে, তবে বাতাসের আর্দ্রতা কিন্তু রয়েছে 100%। তো এই মুহূর্তে আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি পঞ্চগড়ের মির্জানগর এলাকায়, এখানে সবজির একটা বিরাট আবাদ হয়, তবে এখন পর্যন্ত কিন্তু মানুষজনের সংখ্যা এখানে
কম কৃষি শ্রমিক যারা রয়েছে। তো এখন পর্যন্ত রোদ উঠেছে, তো মানুষ কিন্তু কিছুটা স্বস্তিতে রয়েছে। তো ফাহমিদা, এই ছিল আমার কাছে শীত নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ফাহমিদা, ধন্যবাদ। রংপুর অঞ্চলে তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া চিকিৎসাধীন রয়েছে আরও 5 অগ্নিদগ্ধ রোগী। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। প্রতি বছর এমন রোগীর সংখ্যা বাড়লেও হাসপাতালটির বার্ন ইউনিটের চিকিৎসক শয্যাসহ আছে নানা সংকট। রংপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম বাদলের তথ্যচিত্রে আরও জানছেন নুসরাত জাহান সিন্থি। রংপুরে কনকনে হিমেল হাওয়া ও প্রচন্ড ঠান্ডার হাত থেকে রেহাই পেতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধের শিকার হচ্ছেন মানুষ। এক্ষেত্রে বেশি শিকার হচ্ছে শিশু ও বয়স্করা। প্রতি শীতে আগুন পোহাতে গিয়ে অসতর্কতার কারণে এমন অনেকেই দগ্ধ হচ্ছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গেলেই চোখে পড়ে দগ্ধ হওয়া রোগীর করুণ দৃশ্য। কারো পুড়েছে 50 ভাগ, কারো 60, কারো আবার পুড়ে গেছে শরীরের বেশিরভাগ অংশই। হাসপাতালের বিছানায় শুয়ে ভোগ করছে অসহনীয় কষ্ট। এর উপর হাসপাতালে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় এই কষ্ট বেড়ে হচ্ছে কয়েক গুণ। ধানের খোসা আসলো, ওখানে নিজে নিজে আগুন জ্বালাইছে, আগুন জ্বালিয়ে নিজেই আর কি মানে চাদর গায়ে ছিল, সে চাদরটা পরে গেছে। গরিব মানুষ উপরে যাওয়া লাগে সব কিনে আনছি, আর এখানেও এখনো জিলে আনলাম কিনে আনছি। বার্ন ইউনিটের প্রধান জানান, মাত্র একজন বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চলছে মেডিকেলের পুরো বার্ন ইউনিট। নেই পর্যাপ্ত নার্স ও শয্যা। আগুন পোহানো জনিত পেশেন্ট আমাদের এখানে আজকে ভর্তি আছেন 19 জন। বার্নের জন্য স্পেসিফিক বেডের সংখ্যা হচ্ছে 16টা ছিল, এখন ওয়ার্কিং আছে 12টা। এইসব সমস্যার কথা স্বীকার করে সমাধানের চেষ্টা চলছে বলে জানান হাসপাতালের পরিচালক। এই সংকটের মধ্যেও আমরা চেষ্টা করছি যে আমাদের অন্য জায়গা থেকেও লোকবল নিয়ে বার্ন ইউনিটটাকে আরও বেগবান করার চেষ্টা করে যাচ্ছি। পূর্ণাঙ্গ একটা বার্ন ইউনিট হিসাবে একটা স্বতন্ত্রভাবে একটা করতে পারি, সেজন্য আমাদের চেষ্টা আছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত 5 বছরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে 3 শতাধিক দগ্ধ রোগী চিকিৎসা নিয়েছে, যার মধ্যে মারা গেছে অর্ধ শতাধিক। নুসরাত জাহান সিন্থি, RTV। বিনোদন প্রেমীদের পদচারণায় মুখর খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো। মৌসুমের শুরুতেই দেশ বিদেশে পর্যটকরা আসতে শুরু করেছে। পর্যটন খাত সংশ্লিষ্টরাও সাধ্যমতো চেষ্টা করছে ভ্রমণ পিপাসুদের মন জয় করতে। নিরাপত্তা নিশ্চিত করতে সব রকম প্রস্তুতির কথা জানায় স্থানীয় প্রশাসন। খাগড়াছড়ির সংবাদদাতার পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রিজওয়ান শরীফ। সব অবসাদ, ক্লেশ, ক্লান্তি দূর করতে মানুষ খুঁজে বেড়ায় একটু বিনোদন। সারা বছরের কর্মব্যস্ততা ও অনুকূল পরিবেশ না থাকায় সবাই বছরের এই সময়টা ঘুরে বেড়ানোর জন্য বেছে নেয়। এক্ষেত্রে পাহাড়, বন, সাগর বিনোদন প্রেমীদের পছন্দের তালিকার শীর্ষে থাকে। চলতি মৌসুমে পার্বত্য জেলা খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো জমতে শুরু করেছে। উঁচু নিচু ঢেউ খেলানো পাহাড়, নদী ছড়া এসব দিয়ে ঘেরা সৌন্দর্যের রানী খাগড়াছড়ি। অসংখ্য ভ্রমণ পিপাসু আসছে আলুটিলা, ঝুলন্ত ব্রিজ, রিসাং ঝর্ণা সহ বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে। শিশু, নারী, পুরুষ সহ সব বয়সী মানুষের পদচারণায় মুখর বিনোদন কেন্দ্রগুলো। প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক বেশি, আর পরিবারকে নিয়ে আসছি একটা খুবই ভালো ভ্যাকেশন। একটা গুহা আছে, এখানে ঘোরার মতো কিছু জায়গা আছে এখানে। সো বলবো আমাদের খাগড়াছড়ি অনেক সুন্দর, কল্পনার চেয়েও অনেক সুন্দর একটি জায়গা, তা হচ্ছে আলুটিলা গুহা। এই প্রথমে আসা হয়েছে, ফুলও ফুটছে, সুন্দর লাগতেছে। নানা কারণে গেল কয়েক বছর ব্যবসায় সুবিধা করতে পারেনি পর্যটন ব্যবসায়ীরা। এবার ঘুরে দাঁড়ানোর আশা জানায় তারা। আমাদের হোটেলে 80 থেকে 90% আমাদের বুকিং হয়ে গেছে। শুক্রবার শনিবারে প্রায় 2000-এর উপরে এরকম পর্যটক আগমন ঘটতেছে। দোকানপাটের ব্যবসায়ী যারা, ওরা প্রচুর বেচা কিনা করতেছে। আমাদের অতীতে যে ক্ষতি হয়েছে, অনেকটা আমাদের ক্ষতিটা পুষিয়ে আসবে বলে আমি মনে করি। পর্যটক সহ বিনোদন কেন্দ্রগুলোর নিরাপত্তায় সব রকম প্রস্তুতি নেওয়ার কথা জানান এই পুলিশ কর্মকর্তা। পর্যটকদের জন্য টহল পুলিশের ব্যবস্থা করছি ইউনিফর্মে, নিরাপত্তার যাতে কোনো কমতি না হয় আমাদের সকল ধরনের ব্যবস্থা নেওয়া আছে ইনশাল্লাহ। নির্মল আনন্দ মানুষের শরীর মনকে সতেজ ও বিকশিত করে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। রেজওয়ান শরীফ, RTV। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।